আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সোল একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সাইফুল ইসলাম সুমন আছি। আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের সেকেন্ড পেপার, সেকেন্ড চ্যাপ্টার গতি। সো আমি এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন লিখে রাখছি গতি নিয়ে, যেহেতু আজকে বিস্তার আলোচনা হবে গতি নিয়ে। সো আমি এখানে গতিটা আগে লিখে রাখছি। তো প্রথমে দেখতে হবে গতি কি। তো গতি হচ্ছে, ধরেন আপনার একটা গাড়ি যদি আপনি চিন্তা করেন, ধরেন একটা গাড়ি, যদি আমি এত সুন্দর আঁকতে পারি না, আচ্ছা তাও আপনাদের বোঝানোর, একটা গাড়ি দেখলাম এখানে। একটা গাড়িকে আপনি যদি পিছন থেকে একটা ধাক্কা দেন, ধাক্কা দিলেন, তো এখন গাড়িটা কি সামনে আগাবে। গাড়িটা যে সামনে আগালো, এটা হচ্ছে গাড়ির স্পিড, যেটাকে ইংলিশে আমরা বলি স্পিড। স্পিড আর বাংলায় বলে কি গতি। অর্থাৎ কোনো জিনিসকে আপনি যদি ধাক্কা দেন, সেটা যদি সামনের দিকে আগায়, বা পিছনের দিকে যদি আপনাকে ধাক্কা দেন, উল্টা দিক থেকে ধাক্কা দেন, তাহলে ওটা পিছিয়ে যাবে। পিছনের দিকে গেলে ওটা হলো গতি। পিছনের দিকে গতি মানে ঋণাত্মক গতি, সামনের দিকে গতি মানে হচ্ছে ধনাত্মক গতি। তো সামনের দিকে গতিটা নিয়ে এখন পড়াশোনা, পিছনের দিকে গতি আমরা নেক্সট চ্যাপ্টারে শিখব। এখানে কিছু গতি নিয়ে সমস্যা আছে আপনাদের, সেগুলো হচ্ছে বেসিক্যালি যে গতি জিনিসটা ভিতরে কতগুলো প্রকার আছে, যেগুলো আপনাদের সবসময় কনফিউশন হয়। সেই প্রকারগুলোর ভিতরে হচ্ছে, প্রথমে যদি বলা হয় রৈখিক গতি। প্রথমটা হচ্ছে রৈখিক গতি, এটা হচ্ছে গতির প্রথম প্রকার। এখন যদি বলা হয় রৈখিক গতি কি, কোনো বস্তু যদি গতি সরল রেখায় সমাবর্তিত থাকে, অর্থাৎ কোনো বস্তু আপনার সোজা যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে রৈখিক গতি। ধরেন আপনি একটা বক্স, এই জায়গা থেকে আপনি ধাক্কা দিলেন, একটা মানুষ ধরেন এই জায়গাতে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর বক্সটা সোজার দিকে গেল, এখানে ঢালু একটা তল বরাবর গেল, তো ওটা হচ্ছে রৈখিক গতি। অর্থাৎ যদি কোনো বস্তুর গতি সরল রেখা বরাবর হয়, সরল রেখা, এইটা হচ্ছে মাস্ট। আপনার রৈখিক গতি বুঝতে হলে সরল রেখাটা থাকবে, কারণ সোজা যাচ্ছে তার মানে সরল রেখা। সরল রেখা বরাবর, বরাবর জায়গায় আমরা অনুযায়ী লিখতে পারি, সরল রেখা অনুযায়ী যদি হয় তাহলে সেটা হচ্ছে রৈখিক গতি। এখন রৈখিক গতি আমাদের অবশ্যই ক্লিয়ার, যদি আপনি এই জায়গা থেকে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 মিটার প্রতি সেকেন্ডে এরকম একটা বেগে যদি আপনি দৌড়ায় এসে একটা ধাক্কা দেন, ধরেন ধাক্কা দিলেন 2 নিউটন, নিউটনটা কি আমরা পরে শিখবো, ধাক্কাটা দিলেন, তো এটা আপনার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 মিটার দূরে যাচ্ছে। তো এরকম একটা বেগে যদি যায়, তাহলে সেটাকে আমরা বলবো মাস্ট, যেটা হচ্ছে রৈখিক গতি। তো রৈখিক গতি পরে আছে হচ্ছে ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি হচ্ছে, যদি বুঝতে হয় তাহলে আমরা একটু মুছে দিই। ঘূর্ণন গতিটা হচ্ছে আপনার, ঘূর্ণন গতি এটা কেমন গতি, এটা বুঝতে হলে যেরকম আমরা একটু আগে বললাম যে রৈখিক গতিটা হচ্ছে আপনার সরল রেখা বরাবর গেলে সেটা হচ্ছে রৈখিক গতি। এখন যদি আপনার সরল রেখা বরাবর না যায়, ঘূর্ণন পথে ঘুরতে থাকে আবর্তকারে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এখন একটু উদাহরণ আমরা দেখি। ধরা যাক আপনার একটা ফ্যান, ফ্যান কিভাবে ঘুরে, এই যেভাবে রাউন্ড 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 শেপে ঘুরে। তো ফ্যানের যে একটা ঘূর্ণন গতি, যে একটা গতি আছে, সেটা হচ্ছে আপনার ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো একটা কিছু যেটা ঘুরতেছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি, আর যেটা ঘুরতেছে না সেটা হচ্ছে সরল পথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রৈখিক গতি। এখন ঘূর্ণন গতির সংজ্ঞা যদি বলা হয়, তাহলে সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাটা যদি বলা হয় তাহলে হবে সংজ্ঞাটা এমন যে, যদি একটি বস্তু একটি নির্দিষ্ট
বিন্দু, বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, একটা নির্দিষ্ট বিন্দুকে নিশ্চয়ই কেন্দ্র করে ঘুরতে হবে। একটা নির্দিষ্ট বিন্দুকে যদি কেন্দ্র করে ঘুরে তাহলে সেটা হবে ঘূর্ণনগতি। যেমন ধরেন এই জায়গায় একটা বিন্দু আমি দিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে একটা লাঠি মাপ দিলেন, লাঠি এভাবে ঘুরতেছে, তাহলে এটা একটা ঘূর্ণনগতি। যেমন আপনি যদি এখন একটা ঘড়ি বলেন, একটা ঘড়ির কথা যদি চিন্তা করি, একটা ঘড়ি যেটা আপনার 12 কেমন ডট 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 দিয়ে আমি এখানে বুঝালাম যে একটা ঘড়ি, এই বরাবর একটা ঘড়ি আছে, ঘড়ির একটা কাটা, একটা কাটা। তো ঘড়িটা এভাবে একটা টাইম পর আবার এই জায়গায় আসবে, অবশ্যই আসবে, এটা কোনো ব্যতিক্রম হবে না। তো এরকম যদি একটা টাইম পর এক জায়গায় আবার ঘুরে ফিরে একই জায়গায় আসে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। অবশ্যই ঘূর্ণন গতিটা হবে একটা বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার একটা বিন্দু থাকবে মাঝখানে পয়েন্ট, যেটাকে কেন্দ্র করে ঘুরবে, তাহলে সেটা হবে ঘূর্ণন গতি। আর যদি কোনো বিন্দু কেন্দ্র করে না ঘুরে সোজা যদি আপনার সরলরেখা বরাবর আগাতে থাকে তাহলে ওটা আর ঘূর্ণন গতি থাকে না, ওটা হয়ে যায় রৈখিক গতি। তো ঘূর্ণন গতিটা বোঝার পর আমরা যদি গতির সংজ্ঞার দিকে তাকাই তাহলে এরপরে আসতেছে আপনার চলন গতি। এখন যদি বলেন ভাইয়া চলন গতি কি, হ্যাঁ আমি এখন বুঝাবো। চলন গতিটা হচ্ছে কেমন আমি বলি, যেটা হচ্ছে আপনার লিখলাম চলন গতি। এখন চলন গতিটা কি সেটা বোঝার জন্য চলন গতিটা মূলত কি, ধরেন এই যে আপনার একটা বস্তু, এখানে একটা ধরলাম বস্তু, সেটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, নির্দিষ্ট দিকে যাচ্ছে, এবং চলন গতি হওয়ার মাস্ট একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এটার যে কোণা আছে ভিতরে, প্রত্যেকটা বস্তু মানে বস্তুর প্রত্যেকটা কোণা ঠিক বস্তুটার সাথে একই নির্দিষ্ট দিকে গতিশীল, মানে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে সেটাকে বলবো চলন গতি। তো চলন গতি তখনই আমরা বলবো যখন মানে বস্তুটা ঠিকই যাচ্ছে, রৈখিক গতির মধ্যে হোক বা আপনার ঘূর্ণন গতির মতো ঘুরুক, যেভাবে হোক, মানে একটা গতিশীল আছে এবং তার প্রত্যেকটা কণা একই সাথে আপনার গতিশীল, তখন তাকে বলবো চলন গতি। তো এখন যদি বলা হয় চলন গতি কাকে বলে, তাহলে চলন গতি কাকে বলে হলো, চলন গতি কাকে বলে যদি বলা হয় তাহলে হবে কোনো একটি বস্তু এমন ভাবে চলবে চলতে থাকে যে তার সকল কণা একটা নির্দিষ্ট সময় পর সময়ে তার সকল কণা, অর্থাৎ তার ভিতরে যে একটা কণা আছে ওইটাকে বোঝালাম যে এগুলো কণা, তো তার সকল কণা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করবে। নির্দিষ্ট বিন্দু অতিক্রম করবে। তো এটা হচ্ছে চলন গতি। আর তারপরে আপনার হচ্ছে আরো অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো আমরা দেখাবো। তার আগে যেহেতু আমার আজান শুরু হয়ে গেছে, তো এই কারণে আপাতত আমি একটু ক্লাসটা অফ করতে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করবো। আপাতত তো আমরা পড়তেছিলাম হচ্ছে চলন গতি। তো চলন গতি আমরা যা বুঝলাম যে একটা বস্তু কণার সবকিছু আপনার ভিতরে যে সব উপাদানগুলো আছে বা যেসব কণাগুলো আছে সবগুলো কণা একই গতিতে চলবে। চলন গতি ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি যে আপনার যে সকল কণা থাকবে সবগুলো কণা একই গতিতে
একই দিকে চলবে, তাহলে ওটা হচ্ছে চলন গতি। এটা আমি একটু আগে বুঝিয়েছি। তো মাঝখানে আমি নামাজ পড়তে গেছিলাম, যে কারণে একটু আর কি আপনাদের মানে ক্লাসটা রেকর্ড করতে পারি নাই। সো এখন তারপরে থেকে চলন গতি পরে আসতে হচ্ছে আপনার পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন গতি, প্রথমে সংজ্ঞাটা দেখাই তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। তো পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে এমন গতি, এমন গতি যেখানে একটি কি লিখছেন এখানে? এমন গতি যেখানে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। এখন এটার একটা পারফেক্ট উদাহরণ যদি বলি, তাহলে সেটা হবে আপনার ঘড়ির কাঁটা। একটা ঘড়ির এই হচ্ছে একটা কাঁটা। তো ঘড়ির কাঁটাটা একটা নির্দিষ্ট সময় এখন এই জায়গায় আছে, ঘুরে আবার কিছুক্ষণ পরে আবার এই জায়গায় আসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, আপনার এটা ধরেন টি সেকেন্ড, এখন একটা জিনিস মানে এই ঘড়ির কাঁটাটা এখন যে জায়গা আছে, ধরেন 12টায় এই জায়গায় এখানে আছে, তো টি সেকেন্ড পর টি সময় পর ঘুরে আবার ঠিক 12টায় আসবে। এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটা নরমাল বা একটা বেসিক উদাহরণ। এখন এটা আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে হবে একটা কম্পাস, যেটা দিয়ে আপনি একটা বৃত্ত আঁকছেন। আমি এখানে একটা বৃত্ত আঁকছিলাম এইভাবে, আঁকলাম। এখন এই জায়গা থেকে আমি শুরু করেছিলাম এবং নির্দিষ্ট সময় পর আমি ঘুরে আবার এই জায়গায় আসছি। অর্থাৎ কি, একটি নির্দিষ্ট সময়, এটা এমন গতি যেখানে একটি নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, আমি যদি এটা ঘোরাতেই থাকি ইনফিনিটি সিরিজের মতো, ঘোরাতেই আছি তো একটা নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় বারবার মুভ করবে, বারবার একই জায়গায় এসে থামবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে একটা বৃত্ত যদি আঁকি সেটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। বিষয়টা ক্লিয়ার? পর্যায়বৃত্ত গতির আরেকটা উদাহরণ হচ্ছে সরল সন্দিত স্পন্দন গতি, অর্থাৎ পেন্ডুলাম। এখন পেন্ডুলামটা কি, আর পেন্ডুলাম কিভাবে পর্যায়বৃত্ত গতি, এটা যদি আপনি বলেন, একটা পেন্ডুলাম আপনার এই জায়গা আসলো, আপনি এই জায়গা নিয়ে যেয়ে এটাকে ছেড়ে দিলেন, এটা একটা নির্দিষ্ট সময় পর এই জায়গা আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার একই জায়গায় আসবে। অর্থাৎ এটাও সেম টু সেম আপনার ঘড়ির কাঁটার মতো, একটা জায়গা থেকে শুরু হলো, ঘুরে আবার ওই জায়গায় আসলো, ওরকম। এটা সমান্তরালে যাক, তবে নির্দিষ্ট সময় পর পর একদম নির্দিষ্ট বিন্দুতে আসছে। অর্থাৎ যদি আমি এই বিন্দুটাকে নির্দিষ্ট করে ধরি, এটা আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো পর্যায়বৃত্ত গতি এরকমই, যে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে বারবার ব্যাক করবে। এরপর যদি বলি, গতির ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বোঝার জিনিস হচ্ছে গতিটা কিসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো।
এখন যদি বলি প্রসঙ্গ কাঠামো কি, তাহলে প্রসঙ্গ কাঠামোটা মূলত কি জিনিস? প্রসঙ্গ কাঠামো লিখছি, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো লিখছি। আর প্রসঙ্গ কাঠামোটা কি? ধরেন আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এক্স, জনাব এক্স এই জায়গায় দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে একটা জিনিস নোটিস করতেছে যে তার পাশ দিয়ে একটা রেসিং কার না একটা বুলেট ট্রেন, ধরেন, হ্যাঁ, যদি আমরা আঁকতে পারি না তুমি লোকে, একটা বুলেট ট্রেন ঘন্টায় মনে করেন 600 কিলোমিটার বেগে যাচ্ছে। একটা ট্রেন ঘন্টায় 600 কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে, এটা আপনি এই জায়গা থেকে দেখছেন। আপনি এই জায়গা থেকে দেখছেন, তাহলে আপনার ক্ষেত্রে ট্রেনটা গতিশীল, অর্থাৎ ট্রেনটা আপনি দেখছেন, ট্রেনটা যাচ্ছে। কিন্তু আমি ধরেন এখানে বসে আছি, আমি এখানে বসে ট্রেনের সাথে আমিও 600 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছি। তাহলে আমি কি দেখবো যে ট্রেনটা যাচ্ছে? আমার কাছে কি মনে হবে? আমার কাছে ট্রেনটা স্থির, অর্থাৎ আমি দেখছি যে ট্রেনটার সাথে আমিও যাচ্ছি, তার মানে আমার আর ট্রেনের বেগ এক, দ্যাটস মিন ট্রেন আর আমি একই বেগে যাচ্ছি এবং আমার কাছে ট্রেনটা স্থির। ট্রেনটা কার কাছে গতিশীল? আপনার কাছে, অর্থাৎ পর্যবেক্ষকের কাছে। সেম একটা উদাহরণ, যদি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা প্লেন যাচ্ছে, প্লেনটাও ধরেন আপনার কি 1200 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। 1200 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন আপনার ক্ষেত্রে প্লেনটা স্থির, মানে প্লেনটা গতিশীল। আপনি দেখছেন প্লেনটা খুব স্পিডে যাচ্ছে, বাট আমি এখানে বসে আছি, আমি কি দেখবো প্লেনটা যাচ্ছে? অবভিয়াসলি না। আমার কাছে মনে হয় কি প্লেনটা স্থির। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। প্রসঙ্গ কাঠামো আপনি এখানে প্রসঙ্গ কাঠামো আপনি, অর্থাৎ পর্যবেক্ষকের নিকট জিনিসটা গতিশীল, অর্থাৎ আপনার প্রসঙ্গ কাঠামো অনুযায়ী জিনিসটা গতিশীল। পর্যবেক্ষক যদি জিনিসটাকে স্থির দেখে, বাইরের মানুষ যাই দেখুক না দেখুক, তবে প্রসঙ্গ কাঠামো হিসাবে জিনিসটা তখন স্থির, পর্যবেক্ষকের নিয়ম অনুযায়ী বা পর্যবেক্ষকের দর্শন অনুসারে। তো প্রসঙ্গ কাঠামো এরকম। এখন যদি বলা হয় প্রসঙ্গ কাঠামো তো বুঝলাম, তো প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে গতিশীল আর স্থিরটা বুঝলাম। তো প্রসঙ্গ কাঠামো অনুযায়ী গতিশীল একটাকে বলা হয় গতি, যেটা আমরা এতক্ষণ ধরে প্রকারভেদ বুঝলাম। আরেকটা হচ্ছে কি স্থিতি। স্থির যে আছে ওটা হচ্ছে স্থিতি। প্রসঙ্গ কাঠামো অনুযায়ী কোন বস্তু গতিশীল তার মানে গতি, কোন বস্তু স্থির অর্থাৎ এটা হচ্ছে স্থিতি। এখন গতি আর স্থিতি কি সেটা একটু বুঝাই, বলার ট্রাই করি। গতি কি? এটা হচ্ছে আপনার এতক্ষণ ধরে বুঝলাম যে গতিটা হচ্ছে আপনার গতিশীল বস্তু যেটা যাচ্ছে, ওটা হলো গতি। স্থিতিটা কি? একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা বক্স, বক্সটা দাঁড়িয়ে আছে, এটা আমি জায়গা থেকে দেখছি বক্সটা কি দাঁড়িয়ে আছে, অর্থাৎ বক্সটা কোনো দিকে যাচ্ছে না। সরি, বক্সটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, আমি দেখতেছি বক্সটা দাঁড়িয়ে আছে, বক্স, তার মানে আমার কাছে বক্সটা স্থির। অর্থাৎ স্থির বস্তুকেই মূলত স্থিতি বলে। একটা জিনিসকে আপনি স্থির দেখছেন ওটা হচ্ছে স্থিতি, আর গতিশীল দেখছেন ওটা হচ্ছে গতি। এখন গতি নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, গতির সূত্রগুলো একটু জানতে হবে। তো আজকে যেহেতু গতির ফার্স্ট পার্ট, আজকে আমরা বেসিকটা বোঝার ট্রাই করব। এরপর ক্লাস থেকে আমরা এটা নিয়ে সিকিউ এমসিকিউ এবং এর পরেরগুলা সুন্দর মতো বোঝার ট্রাই করব। তো এখানে স্থিরটাও বুঝলাম আমরা এবং গতিটাও বুঝলাম। এখন প্রসঙ্গ কাঠামো ভেদে আপনার কোনো জিনিস যদি স্থির দেখেন তাহলে স্থির, আর যদি গতিশীল দেখেন তাহলে গতিশীল।
এখন গতিশীল বস্তু দুই ধরনের হয়, দুই ধরনের গতিশীল বস্তু হয়। দুই ধরনের বলতে তিন ধরনের বেসিক্যালি, তবে দুই ধরনের, একটা হলো দুইটা একটা ধরনের ভিতর পড়ে। একটা হচ্ছে আপনার সমবেগে গতিশীল, অর্থাৎ আপনি দৌড়াচ্ছেন 2 মিটার পার সেকেন্ড বেগে। মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 2 মিটার। অর্থাৎ আপনি 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছেন। তো আপনার কিন্তু বেগ আর বাড়বে না, আপনি নরমালি এক বেগে দৌড়াতে আছেন। এটা আপনি যেখানে যাচ্ছেন, এটা হচ্ছে সমবেগ। তো এই সমবেগে আপনি যাচ্ছেন, এটার সূত্র কি হবে? সূত্র বলতে সূত্র না, এটা আমি একদম ভেঙে আপনাদের বোঝাই যে আপনি যাচ্ছেন এক জায়গায়, আপনার বেগ হচ্ছে v = বেগকে v দ্বারা প্রকাশ করে, বেগ v = 2 ms ইনভার্স 1, এবং আপনি 30 সেকেন্ড যাবত যাচ্ছেন। অর্থাৎ t অর্থাৎ টাইম, v অর্থ ভেলোসিটি। এই যে আমরা এতক্ষণ ধরে বেগ বা গতি করতেছি, গতির আরেক নাম হচ্ছে স্পিড, আরেক নাম হচ্ছে ভেলোসিটি। ওকে, ভেলোসিটি অর্থ কিন্তু বেগ বোঝায়, যেই কারণে v দ্বারা আমরা বেগ বুঝি, অর্থাৎ ভেলোসিটি। তো যাচ্ছেন, এক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি এই 30 সেকেন্ডে কতটুকু গিয়েছি এই বেগে, তাহলে এটা বের করতে হলে আমাদের কি লাগবে? s অর্থ হচ্ছে সরণ, বা s অর্থ হচ্ছে সময়, বা সরণ মানে আপনি কতটুকু গিয়েছেন, দূরত্ব। সরণ আর দূরত্ব সেম জিনিস। তো দূরত্ব যা কতটুকু গিয়েছেন সেটা s = vt, শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে s = vt। সেখানে v এটা দেয়া আছে এবং t দেয়া আছে। এখন সেম টু সেম যদি আমরা একটু নরমাল ক্যালকুলেশন আপনি পারেন, তাহলে এখানে যদি আপনার v বের করতে বলে, তাহলে আপনি t টাকে ওই পাশে নিয়ে গেলে s ভাগ t। এখন t বের করতে বললে s ভাগ v। এই একটা মেইন সূত্র। সেই সূত্র থেকে আপনি চাইলে এটাও বের করতে পারবেন, এটাও বের করতে পারবেন। আমরা একটা ম্যাথ করি, নরমাল সিলি একটা ম্যাথ করি। ধরেন আপনার এটা যেটা দিয়েছি এটা একটু বের করার ট্রাই করি। তো এখানে s তো আমরা বের করব, v দিয়ে আছে 2 ইনটু s হচ্ছে 30 সেকেন্ড। আর যদি বলি সরণেরটা কি, সরণটা হচ্ছে মিটার, তাহলে 30 গুণ 60 মিটার। এখন ধরেন আপনার দেয়া আছে s 60 মিটার, বাট আপনার সময়টা দেয়া নাই, এটা দেয়া নাই। তাহলে এটা বের করব কিভাবে? ওইভাবে ধরেন আপনি জানেন s = vt। এখন আপনার যেহেতু বের করতে হবে t, অর্থাৎ t টাই পাশে রাখলাম, v টাই পাশে চলে যাবে s এর নিচে, অর্থাৎ s ভাগ v। অর্থাৎ s হচ্ছে আপনার 60 ভাগ 2, ইজিলি বের হয়ে গেল 30 সেকেন্ড এইটারই। এবং এখন আপনার কাছে t দেয়া আছে 30 সেকেন্ড, বাট বেগ নাই। বেগ কত এটা বলা নেই, বেগ নাই। বেগটা কিভাবে বের করবেন? একটাই সূত্র আপনার সমবেগ বলছে মানে বেগ সমান একই স্পিডে যাচ্ছে, সূত্র হবে s = vt। অল টাইম মনে রাখবেন, সূত্র হবে s = vt, s = vt। অর্থাৎ আরেকভাবে বলতে পারেন সরণ বা দূরত্ব বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়। অর্থাৎ সরণ বা দূরত্ব বেগ ইনটু সময়, এটা যদি বাংলায় বলেন। হ্যাঁ, তো এখন এটা থেকে আমরা আবার বের করব কিভাবে, মানে বেগটা কত হবে। তো এখানে বেগটা বের করতে হবে। সো s টা এই জায়গায় আছে, v = s ভাগ t। s টা দেয়া আছে 60 ভাগ 30 t। তো ইজিলি বের হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সমবেগ।
তো সমবেগটা বুঝলাম আমরা, অবশ্যই যে সমবেগের ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন যদি সমবেগের কোনো ম্যাথ থাকে। সমবেগের যে কোনো ম্যাথ, সমবেগ বলছে এই সূত্রটা সুন্দর মতো বসাই দিবেন, অ্যানসার মিলে যাবে। সমবেগ অর্থাৎ এই সূত্র, সমবেগ থাকবে তার মানে s = vt। এটা একদম মুখস্থ করে নেন। মুখস্থ মানে আপনি যদি গ্রাফ করতে হয় 30 বার গ্রাফ করে মাইন্ডে ঢুকায় নেন যে s = vt, সমবেগ s = vt, সমবেগ s = vt, সমবেগ অর্থাৎ s = vt। এখন গতি পার্ট 1টা আমরা আজকে কভার করলাম। তো নেক্সট ক্লাসে আমরা ত্বরণ জিনিসটা কি, আরেকটা যেটা বললাম যে দুই ভাবে হয়, ত্বরণ জিনিসটা কি বুঝবো। ত্বরণের আরেকটা উল্টা আছে যেটা হচ্ছে মন্দন, সেটাও বুঝবো। ত্বরণ মন্দনের সূত্রগুলো একটু ইজিলি নিজেদের মতো করে খুব ইজিলি বোঝার ট্রাই করব এবং কিছু ম্যাথ করব এবং পাশাপাশি গতির বিষয়ক যে সকল প্রবলেম আপনারা ফেস করেন সেগুলো কমপ্লিট করার ট্রাই করব পার্ট 2 তে। তো যারা আমাদের এই সোল একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পাশে আপনার এরকম একটা বাটন আছে, বাটনটাতে এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব লেখা আছে, বাটনটাতে ক্লিক করে পাশে একটা দেখবেন বেল আইকন আছে, এইভাবে বেল আইকনটাতে ক্লিক করেন যাতে আমাদের যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামতটা কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আমরা মানুষ মাত্রই ভুল। তো ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আর আমাদের নেক্সট ক্লাসের জন্য শুভকামনা, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।